আজকে চলে গিয়েছিলাম বানেশ্বরে, যেটা কোচবিহার থেকে যেতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগে। তো সবটাই শেয়ার করব, কেন গেছি, কিভাবে গেছি, সব কিছু। তো হ্যালো, আমি শিশা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিওর সাথে। বানেশ্বর হচ্ছে একটি জায়গার নাম, কিন্তু সেটা ফেমাস তার শিব মন্দিরের জন্য। তো আমরা গিয়েছিলাম শ্রাবণ মাস উপলক্ষে, আমি, আমার মা আর বাবা মিলে গিয়েছিলাম। তো প্রথমেই সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম সকাল 7টার দিকে। যেহেতু প্রচুর লাইন পড়ে আর মন্দিরে অনেক ভিড় থাকে, আর আমাদের এখান থেকে যেতে প্রায় ধরো আধা ঘন্টা 45 মিনিট মতন সময় লাগে। তো সব কিছু মিলিয়ে বাড়ির থেকে রেডি হতে হতে বেরোতে প্রায় 7:30 মতন হয়ে গেছে। তো আমরা মন্দিরে গিয়েছিলাম রবিবারে, কারণ সোমবার দিন ভীষণ লাইন পড়ে। তো সব কিছু মিলে খুব ভালো মতন দিনটা কাটিয়েছি। সেখানে সকাল সকাল গেছি, পুজো দিয়েছি। আর মা বাবার সাথে গেলে পরে ওদের একটা আনন্দ বা ইচ্ছে অন্যরকম থাকে, তো খুব ভালো লাগে। এভাবে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো ফাইনালি অনেকক্ষণ জার্নির পরে আমরা পৌঁছেছি। 2000 years later. তো এখানে কমলা রঙের কিছু কিছু ঘরের মতন আছে, যেখানে রাত্রেবেলার দিকে সেই সমস্ত যারা যারা হেঁটে হেঁটে আসে, তারা দর্শন করতে আসে, তাদের জন্য এখানে জলের ব্যবস্থা থাকে। তো যারা যারা জানো না তাদের জন্য বলি যে শ্রাবণ মাস আমরা কেন মানি বা কেন পালন করি। তো একটা গল্প আছে, যেটা আমি ছোটোবেলায় আমার ঠাম্মার কাছে শুনতাম। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো অনেকে হিন্দিতে এটাকে শ্রাবণ বলে, বাংলাতে শ্রাবণ মাস বলি আমরা। আমাকে ঠাম্মা বলতো যে এই শ্রাবণ মাসে হচ্ছে শিব ঠাকুরের কিছু সমুদ্র মন্থনের গল্প আছে। তো আমি খুব ফ্যাসিনেটিংভাবে শুনতাম, তো তাই ভাবলাম তোমাদেরকেও সেটা একটু জানাই। অনেক কাল আগে দেবতা ও অসুরদের মধ্যে একটা অমৃত লাভের জন্য এক সমুদ্র মন্থন হয়েছিল। মন্দর পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয় সেখানে। সমুদ্র মন্থনের সময় একে একে বহু মূল্যবান রত্ন বেরিয়ে আসে, কিন্তু সবার আগে বেরিয়ে আসে ভয়ঙ্কর বিষ, হালাহাল বিষ যাকে বলা হয়। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন দেবতা ও অসুররা সবাই ভগবান শিবের শরণাপন্ন হন। সমস্ত জীবজ জগৎকে রক্ষা করার জন্য মহাদেব সেই ভয়ঙ্কর বিষ নিজেই পান করেন, কিন্তু মা পার্বতী তার গলা চেপে ধরেন, যাতে সেই বিষটি তার শরীরের ভেতরে না ছড়িয়ে যেতে পারে। ফলে বিষটি শিবের কণ্ঠেই থেকে যায় আর তার গলা নীল হয়ে যায়। সে থেকেই নাকি তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত। কতটা সুন্দর ভাবো। বিষের তীব্র জ্বালায় মহাদেবকে শান্ত রাখতে দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। এ কারণেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল নিবেদন করার প্রথা প্রচলিত হয়ে যায়। আর এ কারণে শ্রাবণ মাসটা নাকি মহাদেবের খুব পছন্দের একটা মাস হিসাবে হয়ে যায়। তো তোমরা অবশ্যই বলবে গল্পটা কেমন লাগলো। আমার তো ছোটোবেলায় এই সমস্ত গল্প শুনতে খুব ভালো লাগতো। কত ধরনের গল্পই না বলতো আমাকে আমার ঠাম্মা। তো এইভাবেই আমরা একে একে সবাই মিলে পুজো দিয়ে নিচ্ছিলাম, কিন্তু ভেতরে যেখানে শিবলিঙ্গ ছিল সেখানে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, কারণ সেখানে পারমিশন ছিল না। এদিকে পুজো দিয়ে বের হয়ে আমরা একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম। সেখান থেকে বাবা একটু ঠাম্মার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছিল, আর আমি আর মা মিলে একটু পরোটা মিষ্টি সবজি খেয়ে নিচ্ছিলাম। তো যারা যারা এখন কোচবিহারে বা বানেশ্বরে আসার কথা ভাবছো, তারা অবশ্যই এসো। বিশ্বাস করো, খুব সুন্দর লাগবে। এত শান্ত পরিবেশ না, খুব ভালো লাগে সেখানে বসে থাকতে। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে।